নমস্কার, বিকাশের গতি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিউ এডুকেশন পলিসি 2020 হলো আজকের আলোচ্য বিষয় এবং এই বিষয়টা এখন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই দেখেছেন এই বিগত দিনে আমরা একটা নতুন পরিবর্তন দেখেছি আমাদের শিক্ষানীতির মধ্যে এবং সেই শিক্ষানীতি আমরা কিন্তু এই সবেমাত্র দেখেছি এবং এই নতুন নীতিটা নিয়েই কিন্তু আজকের আলোচনা। অবশ্যই সেই আলোচনায় আমাদের সাথে আছেন রাজ্যের দুজন বিশিষ্ট ব্যক্তি, আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার ঠিক পাশেই আছেন আমাদের রাজ্যের এমবিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপান্বিতা চক্রবর্তী। নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। তার ঠিক পাশেই আছেন রাজ্যের হাইকোর্টের অ্যাডভোকেট অস্মিতা বণিক। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। তো সবার প্রথমে আমি ম্যাডাম দীপান্বিতা ম্যাডামের কাছে জানতে চাইব যে এই যে একটা নতুন পরিবর্তন এবং সমগ্র দেশ জুড়ে এই পরিবর্তনটা, এবং আমরা বিগত কয়েকদিনের মধ্যেই এই পরিবর্তনটার কথা শুনেছি, দেখেছি। তো এই পরিবর্তন নিউ এডুকেশন পলিসি 2020 একটা যে একটা আমূল পরিবর্তন নিয়ে এসছে সমস্ত শিক্ষাক্ষেত্রে, এবং আমি যদি বলি সেটা একদম আমাদের বেসিক যে শিক্ষাটা স্কুল স্তরে, বিদ্যালয় স্তরে, সেখান থেকে শুরু করে একদমই উচ্চশিক্ষা পর্যন্ত, এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? প্রথমেই আমি বলবো, যেহেতু একটা নিউ এডুকেশন পলিসি, তাদের প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে পেডাগজিক্যাল এবং কারিকুলার স্ট্রাকচারের মধ্যে একটা নতুন পরিবর্তন। আচ্ছা, যেমন আমরা অভ্যস্ত, আমরা সবাই বোধহয় 10+2+3 এই ব্যবস্থাপনা, এই সিস্টেমে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি স্কুল লেভেল অবধি এটা 5+3+3+4 হ্যাঁ, এই চিন্তাটা এখন এসেছে। নতুন তো বটেই, নিউ এডুকেশন পলিসির প্রথম ফিচার যেটা একদম পুরো আমূল পরিবর্তন হয়ে গেছে। আমাদের যে যারা আমরা পড়াশুনো করে এসছি এই স্তরে, বা ধরুন বিগত 3 দশক ধরে যে জেনারেশনগুলো দেখছে বা আছে, তাদের কাছে একদম সম্পূর্ণ আলাদা একটা বিষয়। এই বিষয়টা এরকমই একটা বিষয় যেটা বুঝতে এবং এটাকে জানতে একটু সময় নেবে আমাদের। তো এই বিষয়ই কিন্তু আজকের আপনাকে নিয়ে আমাদেরকে স্টুডিওতে এই আলোচনা আমাদের দর্শক বন্ধুদের জন্য শুধুমাত্রই, যারা স্টুডেন্ট রয়েছেন, অভিভাবক রয়েছেন। তো আমরা প্রথমে এটাই ম্যাডাম জানতে চাইবো যে এটা যেটা আপনি বললেন যে আগে ছিল 10+2+3 এটা কলেজে, এখন হয়ে গেছে 5+3, যেটা আপনি বললেন 5+3+3+4। এই যে 5+3+3+4, ওইটাকে আমি একটু ডিটেলসে শুনতে চাইছি। আচ্ছা, প্রথমে বলি, ক্লাস 1-এ আগে ভর্তি করা হতো, কিন্তু এখন এটা আমরা নিয়ে যাচ্ছি ভাবনায়, আমরা নতুন ধারণা, নতুন চিন্তাতে আমরা প্রি স্কুলে চলে যাচ্ছি। মানে এখন প্রি নার্সারি থেকে শুরু হচ্ছে, যেটাকে আমরা প্লে স্কুল ভাবতে পারি, নার্সারি, কিন্ডারগার্টেন, প্রিপারেটরি, যেটা এখানকার নিউ এডুকেশন পলিসির ভাষায় বাল বাটিকা যেটাকে বলা হচ্ছে। তো একেবারেই সেই প্রি প্রাইমারি বা একেবারে বাল বাটিকা, নার্সারি থেকে যদি বলি ক্লাস 2 অবধি, ওদিকে 3 বছর 1 আর 2, এটা হচ্ছে 5, মানে 3 বছর থেকে যে বাচ্চাটি, যে শিশুটি পড়তে আরম্ভ করছে নার্সারি থেকে, সেই ক্লাস 2 অবধি গেলে তার প্রথম 5 বছরটা হয়ে যাচ্ছে। তো ওইটা আমরা ফার্স্ট ফাউন্ডেশন, একেবারেই ফাউন্ডেশন কোর্স, এবং এবং তারপরে আবার 3 বছর সেটা হয়ে যাচ্ছে এখানে 2 যেহেতু হলো, তাহলে 3 থেকে 3, 4, 5 3 বছর। তার বয়স তখন কত হচ্ছে? এখানে 3 বছর বয়সে ভর্তি হয়েছিল, এখন সে চলে আসছে কিন্তু এখানে 8 বছরে। 8 থেকে 11, 6, 7, 8 3 বছর আরো, আর তারপর 9 থেকে 12 4 বছরে। তো তাহলে বলা চলে যে একটা শিশু তার 3 বছর বয়স থেকে 18 বছর অবধি এই পুরোটাই থাকছে এই স্ট্রাকচারের মধ্যে। একটা কারিকুলার স্ট্রাকচার, পেডাগজিক্যাল স্ট্রাকচার, যেখানে সেই 12 বছরই আছে, কিন্তু আমরা স্টেজ করে দিচ্ছি। একটা হচ্ছে ফাউন্ডেশনাল, একটা হচ্ছে এলিমেন্টারি, তারপরে মধ্য, মিডল স্টেজ, এবং তারপরে সেকেন্ডারি স্টেজ বলছি আমরা স্কুল এডুকেশনটাকে শুধু। এখন তো এটাও আমরা শুনতে পেয়েছি এই পলিসির মধ্যে নাকি আগের যে বিষয়টা ছিল, যেরকম বোর্ড এক্সাম, মাধ্যমিকের বোর্ড এক্সাম, 12-এর বোর্ড এক্সাম, এগুলোও নাকি পাশাপাশি সেই রকমভাবে থাকছে না, সেমিস্টার ওয়াইজ
হবে এরকম, এই যেখানে বিষয়টা আমি একটু একটু ক্লিয়ার বলি, করতে হবে। থাকছে না কথাটা ঠিক না, বোর্ড আচ্ছা। এক্সামও থাকছে। হ্যাঁ, 9 থেকে 12 এর মধ্যে 8টা ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে, আচ্ছা। এবং বোর্ডও আছে সেখানে, আচ্ছা। কিন্তু 8টা পরীক্ষা, মানে এরকমই কিন্তু সেমিস্টার আমরা যেমন হয়, শুনেছিলাম যে হ্যাঁ, থাকছে না। না আছে, হ্যাঁ। কিন্তু এখন যেভাবে আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে দিই, হ্যাঁ, একটা ছেলে ক্লাস 10 সবসময়, যখন হ্যাঁ। আসছে, তখন আমি তো মনে করি তার প্রায় 80% তার ব্রেন পাওয়ার এখানেই লেগে যাচ্ছে। হ্যাঁ, একদম। যে তাকে মাধ্যমিক আর এখন তো 12 90%-এর ওপরে পেতে হবে, একদম। এবং সম্পূর্ণ তার যে এমফাসিস, স্ট্রেসটা থাকে কি করে আমি বেস্ট করব সেখানে, Best। এবং বেস্টটা কি কেবল একাডেমিক। আমরা কিন্তু তাকে চিন্তা করতে কি দিয়েছি, নাকি আমরা বলেছি এটা সিলেবাস, এইভাবে তোমাকে পড়তে হবে, এইভাবে পরীক্ষা দিতে হবে, এই তোমার প্রশ্ন, এই হতে হবে তার উত্তর, যেটা বলা হচ্ছে একেবারেই সেই যদি লোয়ার লেভেলে যাই তখন থেকে সে শিখতে শিখতে আসছে যে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আমাকে 10 পাশ করতে হবে, 12 পাশ করতে হবে। একদম ঠিক ম্যাডাম। আমিও যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে বলি যদি, যে আমরা ছোটবেলা থেকে আমাদের মা বাবাকে শুনতে দেখেছি যে দেখো বোর্ড এক্সাম কিন্তু মেইন এক্সাম, মেইন এটা তোমার লাইফের এটাই মেইন, এটার জন্য তুমি প্রস্তুত হও, এটাই যদি ভালো স্কোর না করো তোমার লাইফ শেষ। এটা আমার মনে হয় সবার 90% মা বাবা এটাই বলেছেন। এখানেই বোধহয় একটু বদল আনা হচ্ছে, যেটা যে এখন কিন্তু সে 5-এ পরীক্ষা দেবে, হ্যাঁ, সে 3-তে পরীক্ষা দেবে, 5-এ দেবে, 8-এ দেবে। আচ্ছা, এখন 3-তে পরীক্ষা হবে। হ্যাঁ, 3-তে পরীক্ষা হবে, কারণ আমরা তো সবসময় চাইবো সে যে শিশুটি পড়তে এসেছে 1-2 কি পরীক্ষা না, আমি এটা বলছি, এটা 3-তে তার পরীক্ষা হচ্ছে প্রথম, যেটাকে যদি আমরা বোর্ড যদি ভাবি ওইখানে তো চিন্তা করতে পারি সেটা বড় পরীক্ষা দিচ্ছে, এটা বড় পরীক্ষা। কারণ আমার কি চাই, আমি চাই যে 3-তে পড়ে যে বাচ্চাটা সে কি শিখে আসছে, সে কি রিডিং পড়তে জানে, ওইটাই, সে কি যোগ বিয়োগ করতে পারে, সে কি নামতা শিখেছে, আক্ষরিক অর্থে তার মানে রিডিং রাইটিং স্কিল যেটা 3 আওয়ার্স যেটাকে আমরা বলি, সেইটা সে কতটুকু শিখলো। আমি যেটা চাইছি, মানে আমরা যেটা চাইছি, আমরা একাডেমিশিয়ান যেটা একটা স্তর ঠিক করে রেখেছি, সেখানে পৌঁছতে পারছে কিনা, এখন সেই স্তরটা কে ঠিক করবে, খানিকটা কিন্তু সেই শিশুটাও ঠিক করছে, একদম একদম, এবং সেটাকে তারপরে আমরা সিস্টেমের মধ্যে আনছি। এনসিইআরটি কে বলা হচ্ছে যে তারা নিজেরাই একটা সিলেবাস ফ্রেম করবে, যেটা কিন্তু এই ছেলেমেয়েরা আনন্দের সাথে যখন স্কুলে আসবে সে শিখতে চাইবে, এবং পরীক্ষা তার হবে, কিন্তু কিসের পরীক্ষা, কিভাবে সে দেবে, সেই চিন্তাটা তাকে আনতে, মানে প্রথম পরীক্ষাটা সে 3-তে একটা বলা চলে একটা বড় পরীক্ষা দিচ্ছে, সে কি শিখলো গত 5 বছর, তারপর 5-এ আরেকটা দিচ্ছে, সেটাও তার বড় একটা পরীক্ষা, 6-এ যাচ্ছে, 6 থেকে 8, তারপরে 9 থেকে 12। আবার এখানে 6-এ কিন্তু ভোকেশনাল ব্যাপারটাও আসছে, আমরা ওই ভোকেশনাল ব্যাপারটা আপনার থেকে শুনবো। তবে তার আগে একটু আমরা পাশেই আমাদের ম্যাডাম আছেন, আমাদের আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট অস্মিতা বণিক ম্যাডাম। তো ম্যাডামের কাছ থেকে আমরা একটু শুনতে চাইবো যে ম্যাডাম এই যে বিষয়টা, আমরা আবারও ম্যাডামের কাছে আসবো, আমাদের দীপান্বিতা ম্যাডামের কাছে। তো তার আগে একটু শুনতে চাইবো যে এই যে বিষয়টা, এই যে পরিবর্তনটা, সেটাকে আপনি কিভাবে দেখছেন, সবার প্রথমে এটাই জানতে চাই। আজকে যে নিউ এডুকেশন পলিসি বা রাষ্ট্রীয় শিক্ষানীতি নামে যেটা আমরা গতকালকে একটা আমাদের দেশের প্রধান সেবক মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ডিবেট শুনলাম, কনক্লেভ ছিল, নট ডিবেট, কনক্লেভ, ট্রান্সফর্মিং ভারত আন্ডার এনইসি হায়ার এডুকেশন পলিসি নিয়ে উনি বলেছিলেন। তো এটার মধ্যে আমরা মানে যদি মাইনিউটলি শুনি, সব কটা মানে যে বিষয়বস্তু, এটা কেন ফরমেশন হয়েছে, কি প্রয়োজনীয়তা ছিল, ইট ইজ নাও আর্জ অফ টাইম, তো সেই জন্য সেটা হয়েছে। দেখুন, আইন বলুন আর আমাদের ধর্ম বলুন আর শাস্ত্র বলুন, সমস্ত কিছু কিন্তু এটা আমাদের কমফোর্ট জোনের জন্য, আমাদের মানব জাতি বলুন কি বিশ্বব্রহ্মাণ্ডের ভালো থাকার জন্য। তো পদ্মভূষণ ডক্টর কস্তুরী রঙ্গনের অধ্যক্ষতায় মানে সারা ভারতবর্ষের এরকম কোনো জোন নেই যেখান থেকে অপিনিয়ন নেওয়া হয়নি।
যে এই 2 লাখ, পলিসিটার জন্য। হ্যাঁ এই পলিসিটার জন্য। আচ্ছা। এটা 4 বছরের থিসিস, মানে এটা হ্যাঁ, গবেষণা হয়েছে। এটা আমরা দেখেছিলাম যে 15-16 এটা অলরেডি একদম তৃণমূল level। এটা হ্যাঁ। 4 বছর ধরে এটা একটা গবেষণা হয়েছে। এবং শুধু এটা না, যে আজকে দেখুন ভারতবর্ষে যদি আমরা বলি, নর্থ ইস্টের যে ভৌগোলিক অবস্থা, নর্থ ইস্টের যে সোশ্যাল স্ট্রাকচার, আমাদের যে এডুকেশনাল মানে আমাদের যে স্ট্র্যাটেজি, এটার সাথে কিন্তু আপনি মুম্বাইয়েরটা মেলাতে পারবেন না। একদম না, মানে climate ভারতবর্ষ আলাদা। আমরা যেরকম বলি ইউনিটি এন্ড ডিভার্সিটি, অনেকটাই বৈচিত্র্যময়তায় ভারত, তেমনি আমাদের সব কিছুই কিন্তু মানে আমাদের খান পান, রেহেন সেহেন, চিন্তাধারা সেইভাবে হয়, বেশভূষা, ভাষা ভাষা সমস্ত সবটাই কিছু ডিফারেন্ট, কিন্তু উই হ্যাভ এ মেইন থিং দ্যাট উই আর ইউনাইটেড, মানে আমাদের যে একদম। সেন্সটা, এটা মেইন জিনিস। তো আজকে এই ডক্টর কস্তুরী রঙ্গন, যিনি পদ্মবিভূষণ ওনার অধ্যক্ষতায় 2 লক্ষ পঞ্চায়েত সমিতি, মানে যেটা একদম গ্রাসফুট ইউনিট, মানে 2 লক্ষ পঞ্চায়েত সমিতি, 1000 লেকচারার, বিভিন্ন কলেজের প্রফেসর লেকচারার, 33 কোটি স্টুডেন্ট এবং অভিভাবকদের কাছ থেকে অপিনিয়ন নিয়ে, জনপ্রতিনিধি, এখানে এমএলএ আছে, এমপি আছে, বা কোনো পঞ্চায়েতের প্রতিনিধি আছে, সবার কাছ থেকে জনমতের বেসিসে এটা পাবলিক ডোমেইন হয়েছে। তো এটাকে বলা হয় যে নবাচার, মানে নতুন একটা বিচার। মানে দেখুন আজকে ভারত মানে জাগতিক একটা বলা চলে একটা গবেষণা গিয়েছে, একটা বড় সড়ো গবেষণা। 4 বছর, দীর্ঘ 4 বছরের এটা একটা মন্থন, এটা একটা রোমন্থন, এটা মন্থনের মাধ্যমে এটা উঠে এসছে। এটা কি উঠে এসছে? এটা একটা অমৃত উঠে এসছে, যেটা মানে এটা কন্ট্রোভার্সি নেই জিনিসটা। কারণ দেখুন এটা আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল এডুকেশনাল পলিসি এটা এনাক্ট হয়েছে, এবং বারবারই মোদিজি কালকে বলছিলেন যে এটা ইমপ্লিমেন্ট হলে এটা সাকসেসফুল, মানে আমাদের মাইন্ড সেট আপটা সেরকম করতে হবে। আজকে যদি আমরা দেখি যে আমরা কথাই বলি যে আমরা স্বচ্ছ ভারত, সমর্থ ভারত, তারপরে সুস্থ ভারত, আত্মনির্ভর ভারত, হ্যাঁ অনেক রকমের কথা বলি। এটার জন্য কিন্তু বিভিন্ন প্রজেক্টগুলো আছে, স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, তারপরে আপনার স্কিল আপ ইন্ডিয়া, অনেক আছে। কিন্তু হতে গেলে কিন্তু প্রথমে আমাকে তৈরি হতে হবে। আজকে দেখুন আমরা যে সময়ের থেকে চলে এসেছি, আমাদের কিন্তু তক্ষশিলা, নালন্দা অনেক আগে ছিল। আমরা জানি যখন অনেক সভ্যতার গোড়াপত্তন হয়নি, তখন ভারত অনেকটা সুসভ্য ছিল, এবং সেটা কিন্তু ইট ইজ নট মাইথোলজি অর মিথ, দেয়ার ইজ প্রমাণ। আজকে আপনি বলতেই পারেন এই আবহাওয়াতে আজকে রামময়তায়, কারণ আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনের মধ্যেও দেখছি যে আমরা ভারতে যে আপনি বিকাশের গতি বলছেন, সত্যিই তো ভারত তো কেউ না খেয়ে নেই, থেমে তো নেই। ইভেন আমরা উদ্ভাবনী শক্তি দিয়ে আমরা চাইছি, রাম মন্দির আমাদের, হ্যাঁ, কিন্তু রাম মন্দির যে হচ্ছে এটা কিন্তু একটা সুপ্রিম কোর্টের রায়ের বিনিময়ই হচ্ছে। ইট ওয়াজ দেয়ার 500 বছরের ঐতিহ্যকে বাবর 1528 ডিমলিশ করে নতুনভাবে করেছিল। আমাদের যে কলোনিয়ালিজমটা, এরপরে দেখুন আমাদের মুঘলের পরে ব্রিটিশরা এসছে। ব্রিটিশরা যদি আপনি দেখেন, আমাদের ভারতের কিন্তু গুরুকুল সিস্টেম ছিল, বৈদিক সভ্যতাতে আমরা জানি। যদিও আমি ল এর মানুষ, কিন্তু ল কিন্তু কোনোদিন সোসাইটিকে বাদ দিয়ে হয় না। ল ইজ দ্য কমান্ড অফ দ্য সোভরেন, যেটা জগতে চলছে। এই যে সোভরেন্টি, ইট ইজ দ্য পাবলিক অপিনিয়ন না। আমি যদি বলি আইপিসি সিআরপিসিতে লেখা আছে, আইপিসিতে তো লেখা আছে রেপের পানিশমেন্টেই হবে, অ্যাডাল্টারি সেটা হবে। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, আমরা কি কমাতে পেরেছি? আমরা কি পেরেছি সোসাইটি চেঞ্জ করতে? ইফ ইউ ওয়ান্ট টু এনলাইট আওয়ার সোসাইটি, ফার্স্ট উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার সেলফ। আমাদের এই যে আসতোমা সদ্গমায়া তমাসমা জ্যোতির্গমায়া, আমার ভেতর থেকে চেঞ্জ আসতে হবে, আমাকে পরিবর্তন করতে। এই যে পরিবর্তনের গতিটা, এটার জন্য দেখুন বলা হয়েছিল আমরা গ্লোবাল সিটিজেন তৈরি করব, বাট ইট মাস্ট বি কানেক্টেড উইথ রুটস। আমি আমার রুটস ভুললে চলবে না। আজকে মনুষ্যত্ব থেকে মানবিকতা, আমি একটা মানুষ, আমি এখান থেকে মানবিকতার দিকে ভাববো, আমি থেকে মানে নিজের থেকে সধার দিকে ভাববো। আজকে যদি আমরা দেখি যে আমাদের অতীত অনেক সময় আমাদেরকে কষ্ট দেয়। দেখুন আমাদের সবার বাবা হয়তো প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার না। আমরা কিন্তু একটা অপরাধ বোধ নিয়ে বড় হই। ম্যাডাম বলছিলেন যে 5+3+3+4, এই যে 5 এর ক্ষেত্রে তো আমরা 3 জন যারা এখানে বসে আছি, আমরা কিন্তু আমাদের প্রি প্রাইমারি এডুকেশনটা পেয়েছি। অনেকে কিন্তু এটা পায় না, ডাইরেক্ট ওয়ানে ভর্তি হতে হয়। দেখুন আজকে কিন্তু এটা নিউট্রিশনের ব্যাপারও আছে। সব ফ্যামিলিতে একটা বাচ্চাকে সুষম খাবার দিতে পারে না। এটা স্কুল এখন যে নতুন এডুকেশন সিস্টেম হয়েছে, সেটার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, তাকে নিউট্রিশন সবকিছু দিবে। অ্যাটলিস্ট ভেতর থেকে শক্তি করতে হবে। স্বামী যে বলেছিল যে গীতা না পড়ে মাঠে গিয়ে ফুটবল খেলো, স্বামীজি কিন্তু বলেনি যে ইউ ওভারলুক ইউর রিলিজিয়াস অর ইউর এথিক্স,
কিন্তু বলেছিল আমরা যদি দেহ মন্দিরকে শক্তিশালী না করতে পারি, এই আধ্যাত্মিকতা, এই বোঝা, আমাদের যে বৈভবময় ভারতের এত কৃত্তি, সেটা আমরা কি করে বুঝবো? আগে তো নিজেকে সুস্থ থাকতে হবে। তো এখনের যে পলিসিটা, এটার মধ্যে যেন 3 ভাবে কিন্তু করা হয়েছে। প্রথম হচ্ছে, ধরুন কেউ রুরাল এরিয়াতে থাকে, সে যদি মনে করে আমি জ্ঞান বিজ্ঞানের চর্চা করব, অনুসন্ধান করব শুধু আমার ওই ফিল্ডে, সেটার জন্য যথেষ্ট সুযোগ আছে। আমাদের লজ্জা হয় যে আমি কৃষিকাজ করব, বাবারই ম্যাডাম বলছিল কিছুক্ষণ আগে যে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, নিজের বাড়ির লাইট অফ নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি এটা ঠিক করবো না, এটা আমার প্রেস্টিজে লাগবে, আরে আফটার অল আমি ইঞ্জিনিয়ার, আমি এটা কি করে করতে পারি? কিন্তু এটার জন্য বসে থাকি। কিন্তু আমরা যখন আত্মনির্ভর হব, তখন আমার কাছে কোনো কাজ ছোট থাকবে না। আমার মনে হয় এখানে একটা কানেক্টেড, যেই আমরা আত্মনির্ভর বা স্বনির্ভর ভারতের কথা শুনছি, এখন আমার কেন জানি মানে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে আমাদের এই পলিসিটা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে আত্মনির্ভরই তৈরি করে দেবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন। আর সেকেন্ড যে স্ট্রিমটা দেখুন, যারা একটু অ্যাফুলেন্ট, মানে যাদের প্যারেন্টসরা একটু প্রভাবশালী, হয়তো পারবে ঠিকঠাক ওই শুধু খাওয়ার জন্য স্কুলে পাঠাবে না, কিন্তু তাদের একটু রিসার্চের দরকার, একটু অনুসন্ধানের দরকার। আজকে কষ্ট হয়, 133 কোটির ভারতে এই প্যান্ডামিক সিচুয়েশন, আমরা ভ্যাকসিনের জন্য মরছি, হয়তো আমাদের সেই গবেষকরা প্রাইভেট টিউশন করছে বা কিছু করছেই না, কারণ সেই রিসোর্সটা পাইনি। কিন্তু দেখুন, এখন ক্লাস 6 থেকে কেউ যদি মনে করে আমি একটা ভালো পেইন্টারের কাছে গিয়ে কিছু শিখবো, সেইটার থিসিস, আমরা আগে ভাবতাম সেই গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার ডিগ্রিতে 55% পেলে তবেই আমি গিয়ে পিএইচডি করতে পারবো। এখন ক্লাস 6 থেকে সেই অপরচুনিটিটা আছে। আর থার্ড যেটা হচ্ছে কালচারাল। দেখুন, আজকে মনে হতে পারে আমি একজন বাঙালি মেয়ে, আমি পড়েছি একটি সাউথ ইন্ডিয়ান অ্যাটায়ার, এটার সাথে চুলে গাজরা লাগিয়েছে, অনেকে বলতে পারে যে দেখুন, মানে উই শুড হ্যাভ টু ব্রেক আওয়ার লিমিটেশন, যেটা আমাদের মধ্যে আছে। কেন, কি বলেছে? আমি যা ইচ্ছে হচ্ছে আমি তা করবো। দিস ইজ দ্য কনফিডেন্স লেভেল। এভরি অ্যাসপেক্ট, এভরি স্পেয়ার অফ সোসাইটি হ্যাজ টু রাইজ লাইক দ্যাট। আমরা যদি ওয়ার্ল্ডকে ফ্লাডেড করতে চাই, তাহলে আমার ঘরটা অন্ধকার থাকলে হবে না। তো আমি যে নিউ পলিসিটা দেখেছি, মোদিজি বলছিলেন যে অতীত থেকে আমাদের আধুনিকতা, আমি কিন্তু আমার ঐতিহ্য বললে চলবে না, আধুনিক শিক্ষাই বলে এটাকে বলছিলেন, আমি দেখলাম। আমি ওর কথা থেকে একটা জায়গাতে আমার মনে হচ্ছে যে আমি একটুখানি এখানে একদম অবশ্যই, যেহেতু আমাদের এটা একটা ডিসকাশন, যে যেটা কথাটা এসেছে ক্লাস 6 থেকে, যে ভোকেশনাল ট্রেনিং, ভোকেশনাল বা বৃত্তিমূলক শিক্ষা আমাদের দেশে নতুন নয়। প্রথম কথা, এটা ছিল মানে আমাদের এর আগের পলিসিতেও ছিল, কিন্তু কোথাও যেন একটা ডিভাইড ছিল। আর জাস্ট খেয়াল করে যদি দেখি, আমরা আইটিআই আমাদের এখানে সব জায়গায় আছে, আমাদের এই রাজ্যে আছে, সারা ভারতবর্ষে আছে। একটু ভাবুন তো, আইটিআইতে যারা পড়তে যায়, তাদের মধ্যে কিন্তু একটা মানসিকতায় একটা কোথাও যেন একটা থাকে, বোধহয় আমি বোধহয় ইনফেরিয়ার কোয়ালিটি, আমি বোধহয় 10-এর পরে আমার রেজাল্টটা ভালো ছিল না, আমি সায়েন্স পেলাম না, আমি কমার্স পেলাম না, তাই মা বাবা আমাকে আইটিআই পড়তে পাঠাচ্ছে। আমি জানি আইটিআই যে ট্রেডগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেখানে হার্ডলি 5 থেকে 10 জন সেখানে এনরোল হয়। কিন্তু আমাদের চিন্তা কিন্তু করতে হবে একটু বৃহত্তরভাবে। আমাদের দেখতে হবে, দেখুন আমরা কিন্তু এখন প্লাম্বার পাচ্ছি না, ইলেকট্রিশিয়ান পাচ্ছি না, কার্পেন্ট্রি লোক পাচ্ছি না। তো এই যে ক্লাস 6 থেকে যখন তার ইচ্ছে মতন একটি শিশু সে একটা বৃত্তি শিখতে পারে, এবং তার যদি মনে হয় আফটার কমপ্লিশন অফ স্কুল, তার যদি মনে হয় আমি এখন আর পড়বো না, আমি এখন অন্য কাজ করব, আমি এখন যেটা শিখেছি, যে বৃত্তিটা শিখেছি, সেটা নিয়ে আমি এগিয়ে যাব। এবং এটার মধ্যে নাকি কোনো জাতিগতভাবে বা ধরুন কোনো রাজ্যের যদি সেই কৃষ্টি বা কালচার থাকে, সেটাও ঢুকে যাবে, সেটাও থাকবে এখানে। এবং সে যদি চায় যে সে এক্ষুনি পড়তে না চায় এবং সে সরে যাচ্ছে পড়াশোনা থেকে, সে হয়তো সিস্টেমটা থেকে আপাততর জন্য সরল, তার কিন্তু সেই চান্সেস সব এক্সস্টেড হয়ে যাবে না, দ্যাট ইফ হি ফিলস হি ক্যান কাম ব্যাক অ্যান্ড স্টাডি अगेन। সেই জায়গাটা কিন্তু রেখে দেওয়া হয়েছে, যেটা হায়ার এডুকেশন আমরা জানি। আমি একটু সেখানে আবার একটু বলবো, স্কুল এডুকেশনের পরেই সেই কথাটাও আসছে, যে আমি বৃত্তিমূলক পড়লাম, আমার দেখা গেল যে যে একাডেমিক লাইনে যেতে চায় আর যে বৃত্তিমূলকে যেতে চায়, একটা মস্ত বড় গ্যাপ মাঝখানে থাকে। আমি আপনাকে বলি, 2012 থেকে 17 কিছু পরিসংখ্যান নেওয়া হয়েছিল, এবং সেখানে দেখা গেছে ভারতবর্ষের যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে বৃত্তি নিয়ে, বৃত্তিমূলক বা ভোকেশনাল ট্রেনিং নিচ্ছে, কেবল 5%। বিভিন্ন পৃথিবীর দেশগুলো, ইউরোপের দেশগুলো, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে দেখা যাচ্ছে 75 থেকে 80% স্টুডেন্টস কিন্তু তারা ভোকেশনাল ট্রেনিং নিয়েছে। এবং তার মানে কি, 21st সেঞ্চুরিতে জব ওরিয়েন্টেশনগুলো পাল্টে যাচ্ছে।
আমরা হয়তো এখন প্যান্ডেমিকের মধ্যে থেকেই আমরা দেখতে পাচ্ছি আগে যেটা নর্মাল ছিল এখন কিন্তু অনেক ধরনের চাকরি শেষ হয়ে যাচ্ছে। একদম। একটু আগে অস্মিতা বলছিল যে আমার সাথে যখন কথা হয়েছে আমি বলেছিলাম যে ইঞ্জিনিয়ার যখন হয় সে ধরে নিল আমি ইঞ্জিনিয়ার হয়েছি, নাও আমি অন্যদেরকে দিয়ে কাজ করাবো, কিন্তু আমার যে ইঞ্জিনিয়ারিং এর প্রথম ইয়ারে আমি পড়েছিলাম যে একটা বাল্ব সকেটে কিভাবে থাকে, একটা যদি ফ্যান খারাপ হয় আমি ফ্যানটা কি করে ঠিক করি, সে যখন ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে সে সেটা করতে চায় না। কিন্তু এই ছেলেটা যদি ক্লাস 6 থেকে যদি সে কোনো ধরনের ভোকেশনাল ট্রেনিং নিয়ে থাকে তাহলে কিন্তু তার এখন ওই মানসিকতা ওই মাইন্ডসেটটা পুরোপুরি পরিবর্তন হবে। এবং নিউ এডুকেশন পলিসির এবং ক্লাস 6 থেকে যে ছাত্র বা ছাত্রীটা এই ভোকেশনাল টাস্কটা নেবে সে কি একটা বিষয়ই করতে পারবে না, সেটা থাকবে তার যে যেটা সে শিখছে তাকে তো একটা ট্রেনিং নিতে হবে, স্কিল একটা শিখতে লাগবে, সেই শেখাটা সে 6 থেকে সে সুযোগটা পাবে। এবং ওই যে বললাম কোনো কিছু স্পেসিফিক করে দেওয়া হবে না, কোনো কিছু এইটাই করতে হবে এটা পারবে না তা নয়, তার যেটা মন চায় সেটা। কারণ এই নিউ এডুকেশন পলিসি জোর দিয়েছে কিসের উপরে? জোর দিয়েছে ক্রিটিক্যাল চিন্তা, বিশ্লেষণাত্মক, সে নিজে ভাবুক, তার চিন্তা স্ফুরণ হোক, ছোট শিশু তার চিন্তা স্ফুরণ, সৃজনাত্মক চিন্তা হতে পারে, তার নিজস্ব যে ন্যাকটা আছে। অনেক সময় আমরা পড়াশোনা দিয়ে সেটাকে চাপা দিয়ে রাখলাম, এই চাপাটা যাতে আমরা দিতে না পারি। সেটাও বলেছে যে পাঠ্যক্রমের যে বোঝাটা এটা একটু লিবারেল হবে। সেটা আরেকটা খুব আমার যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে যে মাসে 10 দিন কিন্তু তার ব্যাগলেস ডে হবে, এগুলো হবে অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি সে কলেজ স্কুলে যাবে, আমরা ভাবতেই পারি না যে ব্যাগ না নিয়ে স্কুল বা ব্যাগলেস একটা স্কুল ভাবতেই পারি না। ব্যাগ এখন বেড়ে গিয়েছিল, ব্যাগটা বেশ বড় নিয়ে আমরা কত রিসার্চ বড় হয়ে গিয়েছিল ব্যাগটা, যে ব্যাগটা একটা বার্ডেন। তো এখন সে 10 দিন উইদাউট দ্য ব্যাগ হি গোজ টু দ্য স্কুল, এবং কিসের জন্য? অ্যাক্টিভিটি বেসড, ওই যে খেলার ছলে নাচ গান ড্রয়িং যেটাও বললো কলা। আর আমাদের দেশের ট্র্যাডিশন, আমাদের দেশের যে ঐতিহ্য আমরা অনেক সময় পেছন দিকে ফিরে তাকাচ্ছি না। ঠিক, আমরা এখন গ্লোবালাইজেশনে আছি তো সবকিছু সমান হয়ে গেছে, কিন্তু নিজের রুটসটা ভুলে গেলে এটাই ম্যাডাম, এটা একটা ভালো দিক। আমার যেটা মনে হচ্ছে যে এরকম দেখেছি আগের যেই পুরনো নীতি সেটার মধ্যে ওরাও খুব ভালো অনেক কিছুই ছিল, তো সব কিছুই ভালো খারাপ দিক থাকে। কিন্তু একটা জিনিস যেটা আমরা ফিল করেছি যে প্রথম সারির যেই ছেলেমেয়েরা থাকতো ওরা সবসময় ডাক্তার ইঞ্জিনিয়ার, এটার বাইরে কোনো কিছু চিন্তা করার কিন্তু সেই মানসিকতাটাই নেই, ওই ভাবনাটাই নেই। আবার যারা একটু কালচারাল নিয়ে ভাবছে সে কিন্তু সেই প্রথম সারিতে যেতে পারছে না, সম্পূর্ণটা দিতে পারছে না, সে কারণ তাকে তার পড়াশোনাটাও করতে হবে, তার সাথে সাথে ওইটাও করতে হচ্ছে সেখানে। বা যে ভালো স্পোর্টসম্যান সে কিন্তু প্রথম সারিতে যেতে পারছে না। এখানে কি হয়েছে? এখানে বাচ্চার মানসিকতাটা সেই ছোটবেলা থেকেই আমরা দেখে এসেছি, বা ধরুন আমাদের সাথেও সেটা হয়েছে যে ছোটবেলা থেকে একটা ডিভাইড, যে তুমি ফার্স্ট বেঞ্চে, আমি ওই সারিতে চলে গেলাম, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার তালিকায় চলে গেছি। বলতে গেলে দ্বিধা নেই, আমাদের সমাজ ব্যবস্থাটা এরকম। ধরুন একটা 2.5-3 বছরের বাচ্চা সবে তার কথা ফুটেছে, কথা বলতে পারে, প্রথমে জিজ্ঞেস করে তুমি বড় হয়ে কি হতে চাও, তখন বলে যে আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার। এটা বললে ভালো, খুশি সবাই, খুশি হয় যারই ডাক্তার হবে। যেরকম স্বামীজি বলেছিল যে আমি তো ঘোড়া গাড়ির চালক হতে চাই, পচওয়ান হতে চাই, কিন্তু স্বামীজির মা কি উত্তরটা দিয়েছিল যে হ্যাঁ হও, কিন্তু প্রবল প্রতাপে তুমি সেই ঘোড়ার গাড়ি চালাবে। স্বামীজি কিন্তু ভারতকে যদি অমরত্ব কেউ দিয়ে থাকে সেটা স্বামী বিবেকানন্দ। দেখুন আমরা আজকে একটা কৃষক মাঠে কাজ করছে, উনি যে কি পরিশ্রমটা করছে আমরাই তো সেই ঠান্ডা করে বসে বলে দিচ্ছি যে আমরা অনেক ভাবছি। যতদিন না আমরা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন হচ্ছে, আমি ফিল্ডে গিয়ে দেখছি, বুঝবো না। আজকে যখন একটা ছোট বাচ্চা সে যখন এক্সকারশনে, যখন আমাদের এখন নতুন ন্যাশনাল ফিল্ড স্টাডি হবে, সে যখন এক্সকারশনে গিয়ে দেখবে যারে কি করে। দেখুন আজকে মৌমাছি কেউ পছন্দ করে না, কিন্তু আমরা সবাই মধু খেতে পছন্দ করি, মধু খুব প্রিয় জিনিস, কিন্তু আমরা মৌমাছিকে কিন্তু কেউ পছন্দ করি না। কারণ কি? ডাঙ্ক দেয়, একদম কামড়ে দেয়, হুল ফুটিয়ে দেয়। তেমনি দেখবেন যারা খুব পরিশ্রমী লোক, দে আর নট সো সোভার, কারণ তারা কিন্তু সেভাবে মিশতেই পারে না সোসাইটিতে। আর আমরা যারা আমাদেরকে একটা পরিমণ্ডিত, ওই যে ম্যাডাম বলছিল যে প্লাম্বার পাচ্ছি না আমার ঘরের জলের পাইপ ঠিক করতে, আমি জল না খেয়ে মরে যাবো, তাও আমি এই কাজটাতে হাত দেবো না। কিন্তু ওই লোকটা হয়তো সে অসুস্থ, সে আসতে পারছে না। আমাদের মধ্যে যে একটা কর্ডিয়াল রিলেশনশিপ,
যে আমাদের যে তাকে তার জায়গা থেকে দাঁড়িয়ে ওইরকমভাবে ভাবা, সেটা তখনই সম্ভব হবে যখন আমি সেই জিনিসটার মধ্য দিয়ে যাব। একদম। তো আজকে আমাদের যে নতুন এরাটা দেখছি আমরা, সেটা কিন্তু সম্পূর্ণ রিসার্চ ভিত্তিকও আমরা বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ইট ইজ নট দ্য ম্যাটার অফ ডিফেন্স মেকানিজম, যে অনেক সময় আমরা দড়িকে দেখে সাপ ভেবে ভয় পাই, কিন্তু আমাকে ভয়টা জয় করতে হবে। আজকে ভারত যদি 21st সেঞ্চুরিতে এসে, আমাদের কিন্তু ওরকম ছিল না বৈভবশালী ভারত। আমরা যদি প্রথম দিকের ইতিহাসগুলো দেখি, আমরা যদি দেখবো ভারতের কোনো দেবদেবীর মাথায় কোনো দেবী মূর্তির মাথায় কিন্তু কোনো স্কার্ফ বা কোনো ঘুমটা থাকে না, কারণ আমরা সদা ছিলাম। ভারত ইটসেলফ ইজ মানে কান্ট্রি যেটা মা হিসাবে পূজিতা হন। ভারতের বাল যেরকম বলা হয় কৃষ্ণের রূপ, তেমনি মা মেয়েদেরকে মায়ের রূপে দেখে। কিন্তু আজকে আমরা শিক্ষা সংস্কৃতিতে অনেক এগিয়ে গেছে, তাও আমাদের মধ্যে এরকম কেন পারভার্সিটি, কেন এই সমস্ত জিনিসগুলো বাড়ছে? যদি আমরা সেলফ কন্ট্রোল না করতে পারি, যদি আমরা আত্মনির্ভর না হতে পারি, আমরা যদি অন্ধভাবে শুধু ওয়েস্টার্ন কালচারকে ফলো করি, দেখুন আমাদের এখানে ওয়েস্টার্ন যদি কালচার থেকে কিছু নিতে হয়, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্সও আমাদের ছিল, যেটা আমাদের সুশ্রুতের আপনি চিকিৎসাবিদ আর্যভট্ট জিরো আবিষ্কার করেছিলেন। আমরা দেখেছি প্রাচীন ভারতের গণিতজ্ঞ, আমাদের বেদান্ত উপনিষদ যেগুলো বোঝানো হয়। এই জন্য এখন কিন্তু মানে আমাদের যেটা বেসিক এডুকেশন ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষার উপরে জোর দেওয়া হয়েছে। ইভেন সংস্কৃতের উপরে অনেকটা, মানে সংস্কৃত ল্যাঙ্গুয়েজ যদি কেউ মনে করে আমি এটা নিয়ে পড়বো জানবো, অনেক সুযোগ আছে, কারণ আমরা তো পড়তেই জানি না এটাতে কি আছে, আমরা কি করে বুঝবো? প্রাকৃত তাতে অ্যাড হচ্ছে, পালি প্রাকৃত। এখান থেকে ম্যাডাম একটা জিনিস জানতে চাইবো, যেহেতু আমাদের অনুষ্ঠান প্রায় অলমোস্ট শেষের পথে, তো এই যে মানে এতটা পরিবর্তন, একদম গ্রাস রুট থেকে পরিবর্তনটা, এবং এটা প্রতি স্টেপে হচ্ছে, এবং ক্লাস 6 থেকে ভোকেশনালি হচ্ছে, তারপর এটা যখন হায়ার স্টাডিতে যাচ্ছে, তখন কি কোনো ধরনের এন্ট্রান্স লাগছে? হ্যাঁ, যেটা ঠিক হয়েছে যে এখন থেকে সারা ভারতবর্ষে এন্ট্রান্স হবে বছরে দুবার কলেজ এডুকেশনের জন্য। আমি একটু এখানে বলি, যেটা নিয়ে আমরা খুব চিন্তিত থাকি, যে আমাদের GER যেটা গ্রস এনরোলমেন্ট রেশিও যেটাকে আমরা বলি, এখন কিন্তু হায়ার এডুকেশনে মানে কলেজ এবং তার উপরের 26.3% আছে। আচ্ছা, হ্যাঁ, তার মানে কি যে 18 থেকে 23 বছর বয়সের যত ছেলে মেয়ে আছে, তার কেবল 26.3% ছেলে মেয়েই কিন্তু সুযোগ পাচ্ছে হায়ার এডুকেশনে। যে কোনো উন্নত দেশ, আমরা তো বলি আমরা ডেভেলপিং, এবং আমরা ডেভেলপড হতে চাই, দ্যাট ইজ আওয়ার ফোকাস। তো যে কোনো উন্নত দেশ কিন্তু এই GER কে 50% নিয়ে যেতে চায় অন্তত, ওটা মিনিমাম লেভেল আর কি। তো সেই ক্ষেত্রে এখন যেটা সুযোগ দেওয়া হয়েছে, আমাদের কলেজ ড্রপ আউটস প্রচুর থাকে, কিন্তু এখন যেটা মনে হচ্ছে আমার, হয়তো এদিকে আমরা একটু দেখতে আরম্ভ করতে পারি, সেটা হচ্ছে মাল্টিপল এন্ট্রি মাল্টিপল এক্সিট। কারণ এখন কি হয়েছে, কলেজকে আমরা 4 বছরের বলছি, আন্ডার গ্রাজুয়েশন 4 বছর। আমি বলছি এখানে প্রথম বছর পরে যদি কেউ ছেড়ে দিতে চায়, সে সার্টিফিকেট পাবে। আচ্ছা, ঠিক আছে, তার মানে সে ছেড়ে দিল, সে কন্টিনিউ করলো না, বাট উই আর গিভিং হিম আ সার্টিফিকেট, এবং সেটা সে কাজে লাগাবে। দ্বিতীয় বছর সে ডিপ্লোমা পাবে, তৃতীয় বছর সে ব্যাচেলার্স পাবে। এবার সে চায় যে আমি আরেক বছর পড়বো, তখন সে ব্যাচেলারের সাথে একটা রিসার্চের ডিগ্রি পাবে, মানে 4 বছর পাবে। এবং এর সাথে আমি একটু অ্যাড করি এখানে, এখন থেকে একাডেমিক ক্রেডিট ব্যাংক তৈরি হচ্ছে। তার মানে কি, এটা মানে ব্যাংক অফ ক্রেডিট বলবো আমরা। আমি যেই 1 বছর পরে সার্টিফিকেট নিয়ে চলে গেলাম, আমি হয়তো কোনো পার্টিকুলার কোনো অন্য জায়গায় গেলাম, চাকরি করছি, আমি পাচ্ছি না, এখন চালাতে পারছি না, তো সেই ক্ষেত্রে কিন্তু সে এর পরে যদি ওই কলেজে ওই ইউনিভার্সিটিতে ভর্তি না হতে পারে, তাহলে সে কোথায় যাবে? অন্য কোনো রাজ্যে গেল, সে এইটা দেখিয়ে সে কিন্তু সেকেন্ড ইয়ারে ভর্তি হবে ফর এ ডিপ্লোমা কোর্স। আচ্ছা, পারবে, কিন্তু হ্যাঁ, এখনো অবধি সেটা সম্ভব ছিল না, এতদিন তো ছিল না, এতদিন ড্রপ আউট হয়ে যেত। হ্যাঁ, ড্রপ আউট, সে তারা ফিরে আসছে। এই তালিকায় একটা বড় অংশের ছেলে মেয়ে আমার মনে হয় এটা দেশ জুড়ে আছে। একদম, আমি বলি, যেহেতু আমি আছি এই সিস্টেমের মধ্যে, যতজন ভর্তি হয় ফার্স্ট ইয়ারে এবং থার্ড ইয়ারে যখন পাশ করে বেরোচ্ছে, নট মোর দ্যান 40%। তার মানে ঠিক এটা ট্রায়াঙ্গেল শেপ হয়ে যায় অনেকটা, মানে ঢোকে খুব ভাস্টলি, কিন্তু বেরোচ্ছে না খুব ন্যারোলি। এখন কিন্তু সেই জায়গায় একটা তাকে সময় দেওয়া হচ্ছে যে সে যে কোনো সময় ফিরে আসতে পারে, প্রথম থেকে শুরু করতে হবে না, সে কিন্তু মাঝখান থেকে আবার শুরু করতে পারে। ঠিক আছে ম্যাডাম, আমরা তো উচ্চশিক্ষার ক্ষেত্রে যেই বিষয়টা দেখেছি, মানে আমূল পরিবর্তন, যেটা আগে ছিল সেটার মানে
সেটা ঠিক আছে হয়তো বা যে যেভাবে দেখছে, কিন্তু এখনের বিষয়টা মানে কেউ বঞ্চিত হতে কোথাও কোনো আমি স্কোপ একটুখানি নেই। এখানে অ্যাড করি, কলেজ ইউনিভার্সিটি কেন করছি আমরা, কেন তৈরি করি? প্রথম কথা হচ্ছে আমাদের জ্ঞান, নলেজকে কালেক্ট করতে হবে। একদম ঠিক আছে, নলেজ কিভাবে কালেক্ট করছি? চারিদিক থেকে যে আমরা ইনপুটসগুলো পাই সেটা আমাদের সিলেবাসে আসছে। এবার আমি ছেলে মেয়ে ভর্তি করছি কেন? যে এই যে নলেজটাকে আমরা নিয়ে এসেছি, জ্ঞানকে আমরা ভান্ডার নিয়ে আসছি, এটাকে ডিসেমিনেট করছি আমরা একদম। তাদের মাধ্যমে। আর এই নলেজটা কেন ডিসেমিনেট করছি? যাতে আগামী দিনে তার নলেজ এনহ্যান্সড হয়। একদম। তো এখন কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটি কলেজ যেখানে 3000-এর বেশি স্টুডেন্ট থাকবে সেগুলোকে এটাকে গ্রেডেশন অফ অ্যাফিলিয়েশন বলা, অটোনমি বলা হচ্ছে, অ্যাফিলিয়েটিং কলেজ ইউনিভার্সিটি করে দেওয়া হবে, সো দ্যাট প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা করে থাকবে। আচ্ছা। তার মানে কি ইনক্লুসিভ এডুকেশন, যেখানে আমরা সকলকে শিক্ষিত করতে চাইছি। এখন আমরা বলছি নিউ এডুকেশন পলিসিতে আমরা করব। আচ্ছা, মাস্টার ডিগ্রির ক্ষেত্রে কি সেটা কি পরিবর্তন হয়েছে? মাস্টার ডিগ্রি ক্ষেত্রে এইভাবে যখন যাচ্ছে, যে চাইছে মাস্টার ডিগ্রি নিতে সে সেখানে গিয়ে পৌঁছবে, এবং সেখানে এটাকে রিসার্চ ওরিয়েন্টেড করে দেবো। আচ্ছা, যে কোনো দেশ রিসার্চ যদি না থাকে, মানে আমরা আগে কি দেখেছি মাস্টার ডিগ্রির পরে কিন্তু রিসার্চ করার সুযোগ ছিল। একদম। এখন সে যদি 4th ইয়ারে রিসার্চটা করছে সেটা তার কাজে লাগবে। আমি বলি, আবার পরিসংখ্যান বলি, 0.69% কিন্তু আমাদের শুধু রিসার্চে যায়। আচ্ছা, হ্যাঁ, যেখানে ছোট্ট দেশ ইসরায়েল সেখানে 4.3% যায়। হ্যাঁ, তো সেই ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম, যেহেতু এটা আমাদের একটা কি বলবো যে বিশাল একটা পরিবর্তন এবং আর বিশাল একটা টপিক। আচ্ছা, এই সূত্রে একটা যেটা বলার না বললে নাই হয়, যে এখনই আমরা এরকম ডিজিটাল যুগে আছি যে আমাদের হোয়াট টু থিঙ্ক আর এখন করতে হয় না, এখন শুধু ব্যাপারটা হচ্ছে হাউ টু থিঙ্ক। কারণ আমাদের কাছে মানে সাধন সামগ্রী সমস্ত কিছু খুব অ্যাভেলেবেল, কিন্তু এখন আমাদের এটা চ্যানেলাইজ করা, আমরা কোন এটা কি ডিসকাশন, অ্যাবিলিটি, রিসার্চ সমস্ত কিছু মিলিয়ে আমরা যদি এটা বৃহত্তর স্বার্থে এটা ইউজ করতে পারি তবেই হয়তো এটা ভালো হবে। এবং এই আমাদের যে নতুন যে ন্যাশনাল এডুকেশন পলিসি, তো এটা কিন্তু সার্থকতা হবে। আমরা যেরকম কিছুদিন আগে শুনেছি যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড, তেমনি কিন্তু এই ব্যাপারটা কিন্তু ওয়ান ন্যাশনাল পলিসি, সারা ভারতবর্ষের জন্য একটাই এডুকেশন সিস্টেম থাকবে। মহাত্মা গান্ধী একটা কথাই বলেছিলেন যে সারা ভারত মানে আমরা যদি রাম মানে পুরুষের চরিত্রের মধ্যে রামকে তো আমরা বলি যে মর্যাদা পুরুষোত্তম, কারণ উনি কিন্তু নিজেকে নিজে সেই জায়গাতে উন্নত করেছিলেন। হি ওয়াজ নট এ ম্যাজেস্টিক্যাল পার্সন, উনি কিন্তু একটা মাইথোলজি বা একটা রহস্যময় কিছু না, উনি নিজেকে ওই জায়গায় পরিচিত করেছিলেন। সমস্ত জীবনের জাগতিক যা কষ্ট আছে সবগুলি ভোগ করে প্রজা কল্যাণে, যাকে আমরা লোকতন্ত্র বলি, সেটার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্র। তো উনি বলেছিল যে একটা পুরুষ রামচন্দ্র তখনই হবে সমাজে যখন প্রতি ঘরে ঘরে সীতা মাইয়া তৈরি হবে। তখন একজন ওনাকে প্রশ্ন করেছিল এটা কি সম্ভব, বলেছিল সীতার যদি জন্ম হয়ে থাকে রামের জন্ম অবশ্যই হবে। তো এখানে যদি আমরা মহিলাদের কথা বলে থাকি, উই আর আর্জিং ফর জেন্ডার জাস্টিস, কিন্তু আজকের এই সময়ে দাঁড়িয়ে ম্যাডামও পাশে আছেন, বলতে কোনো দ্বিধা নেই যে মানে আমরা খুব বেশি প্রয়োজন প্যাট্রিয়ার্কি। কারণ দেখুন, আপনি যদি একটা ডানাকে আবেগ অনুভূতি দিয়ে খুব মানে জব্দ করে রেখেছেন, আরেকটাকে একদম কর্কশ শক্ত বানিয়ে রেখেছেন, তখন কিন্তু কোনোদিনই সেখানে সমন্বয় হবে না, কোনোদিন ভালো হতে পারে না। এডুকেশন পলিসি এটা কথাই বলেনি যে এখন কিন্তু জেন্ডার ইনক্লুশন ফান্ড এসেছে, মেয়েরা যে ড্রপ আউট বেশি হয় তাদের জন্য কিন্তু জেন্ডার ইনক্লুশন ফান্ড। আমরা যেরকম রিজার্ভেশন বলতে এতদিন জানতাম যে এসটি এসসি ঘরে জন্মালে সেখানে ক্রিমিলেয়ারও মানা হয় না, যে আমার বাবা যদি আইএস অফিসার হয় তারপরে কিন্তু আমার জন্য আর এসটি ফ্যাসিলিটিটা থাকবে না, কিন্তু সেটা আমরা কয়জন মেনেছি বা মানি? আমি যদি আইনের দিকটা দেখি, সোসাইটি কোনোদিন সাদা বইয়ের মধ্যে কালো রেখায় লেখা আইন দিয়ে হবে না যতদিন না আমরা এটা প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করছি। আর আমাদের যে নতুন যুগের মানে চৈতন্যময়ী ভারতের যে চেতনার উন্মেষ, নব দিগন্তের যে উন্মেষ হয়েছে, সেটার ক্ষেত্রে একটা মাইলস্টোন হিসাবে কাজ করবে আমাদের নীতিটা। একদম সঠিক, এবং অবশ্যই আমাদের এই বিকাশের গতি কিন্তু আজকে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আবারও ধন্যবাদ জানাবো দুজন জ্ঞানী আমাদের আজকের অতিথি ছিলেন, একজন এমপিবি কলেজের প্রিন্সিপাল ডক্টর দীপান্বিতা চক্রবর্তী, এবং অবশ্যই হাইকোর্টের অ্যাডভোকেট আছেন আমাদের সঙ্গে, এতক্ষণ ছিলেন অস্মিতা বণিক। তো অবশ্যই আপনাদেরকে আমি আবারও চাইবো আমাদের স্টুডিওতে এরকম আলোচনা, এবং আমাদের এই আলোচনা আগামী দিন থাকবে শুধুমাত্রই আপনাদের জন্য, কারণ এই আলোচনাটা আমাদের
এবং আপনাদের, আমাদের দর্শক বন্ধুদের, আমাদের ছাত্রছাত্রীদের, নতুন সমাজের এবং অভিভাবকদের জন্য খুব দরকার। কারণ আমরা যত বেশি জানব, যত বেশি সচেতন হব, যত বেশি এই পলিসি নিয়ে আমরা কথা বলবো এবং পড়াশুনো করব, জানবো, তত বেশি আমাদের নূতন সমাজকে, নিউ জেনারেশনকে তত বেশি আমরা বোঝাতে পারবো, শেখাতে পারবো। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন, গুজবে কান দেবেন না। আর এই রকম অনুষ্ঠান নিয়ে আমরা বরাবরই আপনাদের সাথে থাকবো, শুধুমাত্র আপনাদের টিভির সামনে থাকা চাই। নমস্কার।